ঝলকে জেনে নেব আজকে সেরা 6টি খবরের হেডলাইন্স। ইসরায়েলের আকাশে বোমা বর্ষণ, কি অবস্থায় আছেন ভারতীয় শ্রমিকরা? আতঙ্কের আগুনে পুড়ছে বাংলাদেশ, মন্দিরে মন্দিরে চলছে ধ্বংসযজ্ঞ। হুইল চেয়ারে বসেই ফ্লাইং কিস, হাসপাতাল থেকে ছাড়া পেলেন বলি অভিনেতা। পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার হবে কি? দীর্ঘ 10 ঘন্টার বৈঠকের পরও অধরা জবাব। শেষমেশ মগজ ধোলাই, কি অপরাধে পুলিশি হানা সদগুরুর দরজায়? ঘুরে দাঁড়াবই, 3টে ম্যাচে হারের পরেও আশাবাদী কোচ। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। উচ্চ আয়ের উদ্দেশ্যে দেশের বাইরে যায় বহু ভারতীয় শ্রমিক। উচ্চ আয়ের উদ্দেশ্য নিয়ে ইসরায়েলে পাড়ি জমিয়েছেন বহু ভারতীয় শ্রমিক। অনেকে আবার যাওয়ার প্রস্তুতিও নিয়েছেন। এদিকে ইসরায়েলের গাজার যুদ্ধ এখন মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ পরিস্থিতিতেও তারা সেখানে রয়ে গিয়েছেন। ওই শ্রমিকদের সূত্রে খবর, ইসরায়েল সরকার তাদের সুরক্ষিত রাখার চেষ্টা করছে। সাইরেন বাজলেই সঙ্গে সঙ্গে শ্রমিকরা বাংকারে ঢুকে আশ্রয় নিচ্ছেন। ভারতে পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন তারা। ভারত থেকে নির্মাণ শ্রমিকদের ইসরায়েলে পাঠানো নিয়ে একটি চুক্তি হয় ভারত ও ইসরায়েল সরকারের মধ্যে। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন ইসরায়েলের PIB অর্থাৎ পপুলেশন ইমিগ্রেশন অ্যান্ড বর্ডার অথরিটির সাথে চুক্তি হয়। চলতি বছরের এপ্রিল মাসে প্রথম দফায় কয়েকজন নির্মাণ শ্রমিক ইসরায়েলে যান। স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ নিশ্চিত করে জানিয়েছে 5800 জন দক্ষ শ্রমিক ভারত থেকে সেখানে গিয়েছে। এরপর আরও অনেক শ্রমিক যাবে। উত্তরপ্রদেশের বারাবাঁকি থেকে বহু তরুণ দক্ষ শ্রমিক ইসরায়েলে রয়েছেন, তাই দুশ্চিন্তায় গ্রামবাসীরা। শ্রমিকদের পরিবার জানিয়েছে তারা সেখানে নিরাপদে রয়েছেন। প্রতিদিন ফোনে কথা হচ্ছে। দেবাং থানা এলাকার সালেনগড় গ্রামের প্রধান রাজেন্দ্র জানান যে গ্রাম থেকে 12 জনেরও বেশি তরুণ শ্রমিক ইসরায়েলে গিয়েছেন। আরও অনেক তরুণ শ্রমিক যাওয়ার কথা রয়েছে। ইন্টারভিউ হয়ে গিয়েছে। এক গ্রামবাসী বিনোদ জানান তার ছেলে রাকেশ ইসরায়েলে গিয়েছে। 4 মাস আগে তার সঙ্গে গ্রামের আরও কয়েকজন তরুণও ইসরায়েলে পাড়ি জমিয়েছেন। সেই সংখ্যাটা 10 জনেরও বেশি। অশান্তির আগুনে পুড়ছে বাংলাদেশ। বাংলাদেশে বহু মন্দিরে হামলার অভিযোগ। আতঙ্কে বাংলাদেশের পূজা উদ্যোক্তারা। বাংলাদেশের মন্দিরে মন্দিরে চলছে ধ্বংসলীলা। এর আগেও বারবার অত্যাচারিত হয়ে এসেছে বাংলাদেশের সংখ্যালঘুরা। পুজো শুরুর আগেই বাংলাদেশে একাধিক জায়গায় দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। মহালয়ের আগের রাত থেকে শুরু হয়েছে হামলা। নড়াইলের মিরাপাড়া বাজার সার্বজনীন দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর করে দুষ্কৃতীরা। ওই ঘটনার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন হুমকি উপেক্ষা করে পুজো করার চেষ্টা হচ্ছে। প্রশাসনকে সমস্ত ঘটনা জানানো হয়েছে। পাবনার সুজাপুর 4 দিনের ব্যবধানে 2টি মন্দিরে হামলা করা হয়েছে। প্রতিমা ভেঙে দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় তদন্তে স্থানীয় থানার ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে জেলা প্রশাসন। সেনা ও পুলিশের সঙ্গে যৌথ বাহিনী এলাকা টহল দিচ্ছে। এবার প্রথম নয়, এর আগেও বহুবার বাংলাদেশের বহু মন্দিরে চলেছে ধ্বংসলীলা। একের পর এক বহু মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। সরকারিভাবে বাংলাদেশে ফরমান জারি হয়েছে যে দুর্গাপুজোর সময়কার শঙ্খধ্বনি, ঘণ্টা কাসরের আওয়াজ নামাজের সময় বন্ধ থাকবে। এবং অপরদিকে জ্বলছে বাংলাদেশের মন্দিরগুলো। আতঙ্কে হিন্দুরা। হুইল চেয়ারে করে হাসপাতাল থেকে বেরিয়ে এলেন গোবিন্দা। সাম্প্রতিক একটি আকস্মিক দুর্ঘটনার সম্মুখীন হন বলি অভিনেতা গোবিন্দা। অভিনেতার নিজ রিভলভার দিয়ে পায়ে গুলি লাগে। 1 অক্টোবর মঙ্গলবার সকালে রিভলভার পরিষ্কার করার সময় দুর্ঘটনা ঘটে। তৎক্ষণাৎ অভিনেতাকে নিয়ে যাওয়া হয় নিকটস্থ হাসপাতালে। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে গুলি বার করে দেন। এদিন হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা গোবিন্দা। তার সঙ্গে ছিলেন স্ত্রী সুনিতা ও মেয়ে টিনা আহুজা। হুইল চেয়ারে বেরিয়ে আসেন অভিনেতা। ভক্তদের দেখে ফ্লাইং কিসও ছোড়েন তিনি। তাকে 6 সপ্তাহের বিশ্রামের পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। প্রায় 10 ঘন্টার পর শেষ হলো জুনিয়র চিকিৎসকদের প্যানজিবির দীর্ঘ বৈঠক। পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার হবে কিনা সেই নিয়ে এখনো সুনিশ্চিত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি জুনিয়র চিকিৎসকদের তরফে। তবে সূত্রের খবর, শুক্রবার দুপুর 2টোয় একটি প্রতিবাদ মিছিল করতে পারেন তারা। SSKM অথবা কলকাতা মেডিকেল কলেজ থেকে শুরু করে মিছিল যাবে ধর্মতলা পর্যন্ত। যদিও এখনো পর্যন্ত পথ সুনিশ্চিত হয়নি। আন্দোলনের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত সেই নিয়ে বৃহস্পতিবার সিনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন আরজি করে জুনিয়র চিকিৎসকরা। বৈঠকে পূর্ণ কর্মবিরতি থেকে সরে অন্য কোথাও পথে আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন সিনিয়র চিকিৎসকরা। সেই বৈঠকের পরই জিবি বৈঠক শুরু করেন আরজি করে জুনিয়র চিকিৎসকরা। আরজি করে জিবি বৈঠকের পর এদিন রাত 9টা থেকে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের প্রতিনিধিরা প্যানজিবি বৈঠক শুরু করেন।
পূর্ণ কর্মবিরতির বদলে কোন পথে আন্দোলন করা যেতে পারে বৈঠকে সেই নিয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর। বৈঠক শেষ হয় শুক্রবার ভোর 6টায়। তামিলনাড়ু কৃষি বিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক এস কামরাজ ঈশা ফাউন্ডেশন ও সদ্গুরুর বিরুদ্ধে মামলা করেছেন। তার অভিযোগ, তার দুই সন্তানকে মগজ ধোলাই করেছেন সদ্গুরু। তাদের ঈশা ফাউন্ডেশন যোগ সেন্টারে আটকে রাখা হয়েছে। বাইরের জগতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেওয়া হয়েছে দুজনকেই। ঈশা ফাউন্ডেশন জানিয়েছে 2009 সালে ওই দুই তরুণী আশ্রমে নিজেদের ইচ্ছা এসেছিলেন। তখন তাদের বয়স ছিল 24 এবং 27। তারা নিজেদের ইচ্ছা মতো জীবনযাপন করছে। সিদ্ধান্ত নেওয়ার আগে সিজেআই তাদের চেম্বারে দুই মহিলা সন্ন্যাসীর সঙ্গে কথাও বলেন। তারা জানান দুই বোনই ঈশা ফাউন্ডেশনে নিজেদের ইচ্ছায় রয়েছেন। গত 8 বছর ধরে বাবার বিরুদ্ধে হয়রানির অভিযোগও তুলেছে দুই সন্ন্যাসী। এর আগে এস কামরাজ, যিনি কোয়েম্বাটোরের তামিলনাড়ু কৃষি বিদ্যালয়ে শিক্ষকতা করেন, তিনি তার মেয়েদেরকে ব্যক্তিগতভাবে হাজির করার জন্য হাইকোর্টে আবেদন করেছিলেন। সোমবার প্রফেসরের দুই কন্যা আদালতে হাজির হয়ে জানান যে তারা নিজ ইচ্ছায় ঈশা ফাউন্ডেশনে রয়েছেন। তাদের জোর করে রাখার কোনো রকমের অভিযোগ অস্বীকার করেন তারা। চূড়ান্ত ডামাডোল চলছে লাল হলুদের অন্দরে। আইএসএলে প্রথম 3 ম্যাচেই হার। তারই মধ্যে কোচ কার্লেস কুয়াদ্রাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন ইস্টবেঙ্গলের। এই পরিস্থিতিতে কামব্যাকের বিষয়ে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গলের অন্তর্বর্তীকালীন কোচ বিনো জর্জ। জামশেদপুর ম্যাচে ঘুরে দাঁড়াবে দল, এমনটাই আশা রাখছেন কোচ। দলের ফুটবলারদের প্রতিভার উপর পূর্ণ আস্থা রয়েছেন কোচের। ফুটবলাররাও তার দায়িত্ব সম্পর্কে জানে, তারা ঘুরে দাঁড়াবেই, এমনটাই আশাবাদী লাল হলুদের অন্তর্বর্তীকালীন কোচ বিনো জর্জ। তার বক্তব্য, আইএসএল এর দৌড় অনেকটাই লম্বা, এখনো 21টা ম্যাচ বাকি। প্লেয়ারদের মধ্যে বন্ডিংও ভালো, দল যথেষ্ট শক্তিশালী। সেই সঙ্গে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেনও তিনি। ব্যুরো রিপোর্ট, আরবি নিউজ।